বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। নমস্কার, আজ আপনাদের জন্য থাকছে লেখক পিন্টু নন্দীর লেখা গল্প নাবালিকার নরবলি। 10 কেজি সোনার লোভে বাবা মা তাদের মাত্র 14 বছরের মেয়েকে গভীর রাতে মন্দিরে নিয়ে গিয়ে কাপালিকের হাতে তুলে দেন। কাপালিক সেই মেয়েকে মালা, চন্দন ও সিঁদুরে চর্চিত করে মায়ের সম্মুখে বলি দিয়ে দেন। পরে নাবালিকার রক্ত দিয়ে মায়ের স্নান করিয়ে পূজা করেন কাপালিক ও কিশোরীর মৃতদেহটিকে ধর্ষণ করেন। কি হলো এরপর? মিষ্টি মেয়ে মণিমালা মাত্র 14 বছর বয়সেই পড়াশোনা, নাচ, ড্রয়িং এই সব কিছু নিয়ে মোট 12টি পুরস্কার জিতে এখন সে পাড়ার হিরোইন। পাড়ার বকাটে ছেলেরাও তাকে রীতিমতো সমঝে চলে তার কুম্ফু ক্যারাটের ওপর দখলদারির জন্য। দিদির বিয়েতে অনেক অভিজাত সুদর্শন ছেলে তাকে প্রেম নিবেদন করে, কারণ সে সত্যিই পরমা সুন্দরী। যে কোনো ছেলেকে তার মোহজালে আবদ্ধ করা তার বাম হাতের খেল। কিন্তু মনির বন্ধু রমা ওকে চ্যালেঞ্জ করেছে, জানিস মনি, আমার টার্গেটে একটা ছেলে আছে। ছেলেটা হ্যান্ডসাম, গুড লুকিং, স্কুলের কেউ তাকে তুলতে পারছে না। যদি তুই তুলে আমার হাতে হ্যান্ডওভার করে দিতে পারিস তবে তুই যা চাইবি তাই পাবি। মনি বলে, যদি তোর প্রাণটা চাই? রমা বলে, জান হাজির। ছেলেটার নাম প্রেম। সত্যি সত্যিই দেখতে সুন্দর। ওকে রূপের অহংকারে মাটিতে পা পড়ে না ছেলের। একাধিক মেয়েকে রিজেক্ট করে বন্ধুদের জানিয়ে দেয় ওর যোগ্য মেয়েকে ভগবান এখনো বানাতেই পারেনি। কিন্তু মণিমালা নামের অগ্নিগোলক যখন ওর সামনে গিয়ে দাঁড়ায়, তখন কিশোরের ভুবন ভোলা রূপের সাথে সাথে ওর সদ্য ফোঁটা যৌবনের কুড়ি, ওর আঁটো চাবুক শরীরের খাজে খাজে যেন পুষ্পবৃষ্টি ঝরে ঝরে পড়ছে। চতুর্দশী কিশোরীর এমনই মোহিনী মায়াকে উপেক্ষা করবার মতো প্রাণশক্তি আজ আর অবশিষ্ট নেই 17 বছরের কিশোর প্রেমের মধ্যে। নামে প্রেম হলেও এই প্রথম কারুর প্রেমে মন থেকে হাবুডুবু খাচ্ছে সে। কিন্তু অচিরেই ভুল ভাঙে তার। মনি জানিয়ে দেয় সবটাই ছিল তার অভিনয়। এইসব করেছে সে একমাত্র বেস্ট ফ্রেন্ডের কথা রাখার জন্য। আসলে সে নয়, রমা ভালোবাসে তাকে। ওর সাথে চ্যালেঞ্জ নিতে গিয়েই ওকে করতে হয়েছে এমন একটা ভালোবাসার অভিনয়। রাগে অগ্নিশর্মা হয়ে বলে ওঠে প্রেম, আমি শুধু মণিমালাকেই ভালোবাসি, আর কাউকে নয়। তবে সে যদি আমার মতো ছেলের ভালোবাসাকে প্রত্যাখ্যান করে তবে কাল সকালের মধ্যে সে আমার মরা মুখ দেখবে। 2 দিন সময় চায় মনি ওর কাছ থেকে। ফের 2 দিন অন্তে একটি কফি বারে ডেকে পাঠায় প্রেমকে। এক বুক আশা আর এক মুখ হাসি নিয়ে গিয়েও হতাশ হয় প্রেম। আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে তাকে। সামনের হপ্তায় ওর দিদির বিয়ের একটি নিমন্ত্রণপত্র হাতে দিয়ে বলে, আমার বাড়িতে এসো, তারপর বলবো তোমার প্রস্তাব রাখবো নাকি ফেলবো। ক্যালেন্ডারে দাগ মেরে মেরে একটি একটি করে দিন গোনে প্রেম। অবশেষে আসে সেই দিন, মণিমালার দিদির বিয়ে। জামা কাপড়ে ভালো মতো মাঞ্জা দিয়ে সন্ধ্যের একটু আগেই পৌঁছে যায় ও। মনি কিন্তু সব দেখেও প্রথমে আড়ালে আবডালে থেকে অনেক রাত করে ওকে ছাদে নিয়ে গিয়ে কথা বলে। উত্তর হয় না। প্রেম উত্তর দেয়, মজা করছো না নিশ্চিত করো আমাকে মণিমালা, ফের তোমার সামনেই নিজের এই জীবনটা শেষ করে দিই। মণিমালা গম্ভীরভাবে বলে, আমি সিরিয়াস, আমি তোমায় চাই না, তুমি আমার যোগ্য নও।
প্রেম ছাদের কার্নিশে গিয়ে দুবার ঝাঁপ দেবার চেষ্টা করেও ভয় ফিরে আসে। খিলখিল করে হাসতে হাসতে মণিমালা বলে, মরা অত সহজ নয় মিস্টার, ঘরের ছেলে, ঘরে ফিরে যাও। এরপর আর নিজেকে ঠিক রাখতে পারে না প্রেম, সোজা ঝাঁপ দেয় নিচে। একটা ছোট্ট আত্মনাদের পরই সব শেষ হয়ে যায় নিমিষেই। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় মণিমালা। প্রচণ্ড ভয়ে কাঁপতে কাঁপতে একটা ভয়ার্ত আর্তনাদ করে জ্ঞান হারায় সে। জ্ঞান ফিরতে সামনে ডাক্তার কাকু আর মা বাবাকে পায় ছোট্ট মণিমালা। মনে হচ্ছে জ্বরটা ভোগাবে। চোখের সামনে বন্ধুকে মরতে দেখে শকটা কাটাতে পারছে না ও, সময় লাগবে, গম্ভীর গলায় বলে ওঠে ডাক্তারবাবু। শহরের এক প্রান্তে এমএলএ সাহেবের বাড়িতে মা পাতাল ভৈরবীর মন্দির। অনেক দিন আগে একবার খুব বড়সড় ধরনের ডাকাতি হয় মন্দিরে। তারপর থেকে মায়ের গা খালি হয়ে পড়ে আছে। একটাও গয়না নেই মায়ের অমন স্বর্ণালঙ্কার আদি শরীরে। সেইবার যখন ওনারা বাড়ি যান মেয়েকে নিয়ে, তখনই দেখে এসেছেন নিজের চোখে। পুরোহিত আদিনাথ পুরো গল্পটা বলেন ওদের। মায়ের গায়ের কিছু গয়না দেবার জন্য অনুরোধও করেন তিনি। মনে মনে তাই এখন এই বিপদের দিনে মাকে স্মরণ করে মেয়ের গা ভর্তি গয়না মানত করে বসে মা। আমার মেয়েকে ভালো করে দাও মা, মাগো, ও নিজে হাতে ওর শরীরের সব গয়না খুলে তোমাকে দিয়ে দেবে মা, ওকে তুমি ভালো করে দাও মা। একটু বেলা হতেই রমা এসে হাজির হয় তার প্রিয় বন্ধুকে দেখতে। এ কথা সে কথার পর ঘরের চারিদিকে একবার তাকিয়ে নিয়ে মনির মাথায় হাত বোলাতে বোলাতে ঠান্ডা গলায় বলে ওঠে, আমার এই ছোট্ট উপহারটা নিয়ে ভাই, এতেই তোর জীবন মৃত্যু সবটা লেখা আছে। আমার লেখা, তোকে উৎসর্গ করে, পারলে পড়ে নিস। বলেই ওর কপালে একটা মিষ্টি চুমু খেয়ে চিঠিটা হাতে দিয়ে বিদায় নেয় সে। হতভম্ব মণিমালা রমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকে সে। প্রিয় বান্ধবী মণিমালা, আমার ছোট্টবেলার সাথী, সেই ছোট্টবেলা থেকে আমি শুধু আর শুধু তোকেই বিশ্বাস করেছি। যেখানে যেখানে গেছি তোকে নিয়ে গেছি, যা কিনেছি তোর মত নিয়ে কিনেছি, যা কিছু আমার জীবনে ঘটেছে সব তোকে শেয়ার করেছি। জীবনে আমার যা কিছু ঘটেছে তোকে বাদ দিয়ে তার একটিও হয়েছে বলে আমার মনে হয় না। আর আজ যে প্রেমের জন্য তোর জীবনে এত বড় বিপর্যয় নেমে এলো, সেই প্রেম, তাকেও কিন্তু আমিই তোর জীবনে এনেছি। শর্ত ছিল একটাই, পাল্টা তুইও ওকে আমার জীবনে নিয়ে আসবি। আমি আমার সব শর্ত রেখেছি, কিন্তু তুই আমার সাথে যা করেছিস, ইতিহাসে তাকে বেঈমানি নামে অভিহিত করা হয়। তুই আমার দেওয়ার প্রেমকে, আমার দেওয়া চ্যালেঞ্জ রাখতে গিয়ে আমার থেকে কেড়ে নিলি, শুধু নয় আমার থেকে চিরজীবনের মতো কেড়ে নিলি। তুই একবারও ভাবলি না আমার কি হবে? আরে তোর জন্য তো অনেক অনেক ছেলে আছে, তুই যে রূপের রানী, তোর রূপ আছে, গুণ আছে, যৌবন আছে, কিন্তু আমার কি আছে বল? জীবনে একটা ছেলেকে ভালোবেসেছিলাম, আর তাকেও তুই কেড়ে নিলি আমার কাছ থেকে। কি ক্ষতি করেছিলাম আমি তোর বল? তবে কোনো ক্ষতি ছাড়া তুই যখন আমার ক্ষতি করলি, তখন আমিও তোর ক্ষতি করব। আমি তোকে ছাড়ব না মণিমালা, কিছুতেই না। আজ থেকে গুনে গুনে ঠিক 1 মাসের মাথায় তোর ইটের জবাবে আমার পাটকেলটা ছুঁড়ে দেব। দম থাকলে এই চ্যালেঞ্জটাও অ্যাকসেপ্ট করে নিস। ইতি, তোর বেস্ট ফ্রেন্ড রমা। চিঠিটা বুকের কাছে নিয়ে
ভেউ ভেউ করে কেঁদে ফেলল মণিমালা। বোঝার চেষ্টা করল যে অভিযোগ তার উপরে আরোপ করল রমা, তা কি সত্যিও করেছে। আর কেউ না জানুক, ভগবান জানে, ও নয়, প্রেমই কিন্তু ওর প্রেমে পাগল হয়ে গিয়েছিল। আর সেদিনের সেই ক্ষণিকের মজা, ক্ষণিকের করে ফেলা ভুলটুকু বাদ দিলে সেই প্রেম হয়তো বাস্তবে পরিণত পেত। তখন বলতে পারত রমা, আজ কেন ও এইভাবে আঘাত করল। তবে আঘাত যখন ওকে করেইছে, তখন ও ওকে ক্ষমা করবে না, কিছুতেই, কিছুতেই না, কোনোভাবেই না। আমিও মণিমালা রায়, জেদ আমারও কিছু কম নয়। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয় মণিমালা। রমার মনে তার প্রিয় বান্ধবীর জন্য এর আগে এত রাগ কোনো দিনও দেখা যায়নি। এতদিন ববি আর সুমিতারা যা বলতো সেটাই আসলে ঠিক। মণিমালা আসলে ওকে এতদিন ব্যবহার করেছে, ওর ভালো চায়নি কোনোদিনও। কিন্তু ও যখন এতদিন আমার সাথে অভিনয় করলই, তখন অভিনয় করেই তার জবাব দেব আমি, আমার বহু গোনা বহু রূপা বন্ধুটিকে। মনের অজান্তেই মানুষ কিভাবে কখন প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে কে জানে। প্রেমের বাবা একজন তন্ত্র সাধক কাপালিক। বিভাস দত্ত নাম হলেও একটি পোশাকি নাম আছে তার, পেশার কারণে, আদিনাথ। বাইরে বিরাট বড় বোর্ড টাঙানো, যাতে বড় বড় করে লেখা আছে, পিশাচ সিদ্ধ তান্ত্রিক আদিনাথ ভৈরব, বশীকরণ থেকে শত্রুনাশ, সিদ্ধহস্ত, 100% গ্যারেন্টি। খুব ভোরে টিউশন কামাই করে রমা একটা অটো ধরে সেখানেই এসে উপস্থিত হয়। বেল মারতেই এক কাজের মাসি দরজা খুলে দেয়, ভিতরে গিয়ে বসতে বলে। যতক্ষণ কেউ ফিরে আসে ততক্ষণ গোটা বাড়িটা একবার চোখ বুলিয়ে নেয় রমা। তাকাতে তাকাতে চোখ আটকায় একটা ছবিতে, সদ্য ধূপ মালা দিয়ে বরণ করা প্রেমের ছবিতে। ওর হাসি ভরা মুখটার দিকে তাকিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে রমার গাল বেয়ে। ফটোটা বুকের কাছে চেপে নিয়ে হাপুস নয়নে কেঁদে ফেলে রমা। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে যায় আর্তনাদ ভরা প্রেম নিবেদন, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। হঠাৎ দরজা খোলার আওয়াজ। ঘাড় ঘুরিয়ে রমা দেখে ঘরে ঢুকলেন প্রেমের বাবা, দশাশয়ী চেহারার স্বঘোষিত তান্ত্রিক আদিনাথ। আদিনাথ ঘরে প্রবেশ করলেন একটি জ্বলন্ত পঞ্চপ্রদীপ নিয়ে। রমা ওনাকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তিনি আশীর্বাদ করলেন। তারপর একটি সন্দেশ ওর হাতে দিয়ে বললেন, তোমার নাম কি মা? ও বলল, রমা। আদিনাথ চমকে উঠলেন। ছেলের পড়ার বইয়ে থেকে পঞ্চার মা একটা চিঠি দিয়েছিলেন, তাতে এই মেয়েটার সই ছিল, যেটা দেখে বিরক্ত হয়েছিল বাবু। তাহলে বাবুর মৃত্যুর পেছনে এর কোনো হাত আছে কি? প্রমাদ গুনলেন আদিনাথ। ফের ওর মাথায় হাত দিয়ে বললেন, একটু আমার দিকে স্থির হয়ে তাকাও তোমার রমা। রমা স্থির হয়ে তাকালেন। আদিনাথ গম্ভীরভাবে ওর কপাল নিরীক্ষণ করলেন। তারপর মাটিতে বসে একটি পাত্রে প্রসাদগুলি ঢেলে একটি বিশেষ মুদ্রায় ধ্যান করতে শুরু করলেন। কিছুক্ষণ পরে উনি চোখ খুললে রমা লক্ষ্য করল ওনার চোখ দুটি রাগে রক্তবর্ণ হয়ে গেছে। উত্তেজনায় জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। রমা ভয় ভয় বলল, আমি এখন আসছি মহারাজ। উনি হাতের ইশারায় বসতে বললেন। রমা যেমনভাবে উঠেছিল তেমনিভাবেই আবার ভয় ভয় বসে পড়ল। তান্ত্রিক জিজ্ঞাসা করলেন, কি দরকারে এসেছিলি? না বলেই চলে যাবি? রমা খানিক ঢোক গিলে খানিক এদিক ওদিক তাকিয়ে শেষে আমতা আমতা করে বলল, আমি মানে একটা
কথা আপনাকে বলতে এসেছিলাম। কাপালিক আদিনাথ বললেন, কি কথা? রমা অনেক চেষ্টা করেও ভয় কিছুই বলতে পারল না। আদিনাথ শান্তস্বরে বললেন, তোকে কিছুই বলতে হবে না মা, তোর কপালে আমি সব পড়ে নিয়েছি। তিনি আরও বললেন, আমি সব জানি, এমনকি এটাও জানি যে আমার ছেলের মৃত্যুর পেছনে কার হাত আছে। রমা উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল, আপনি সব জানেন? তার মানে আপনি আপনি প্রেমের খুনিকেও চেনেন, তাই তো? আদিনাথ বললেন, হ্যাঁ। রমা বললেন, আপনি প্রতিশোধ নিতে চান না? আদিনাথ বললেন, চাই তো, কিন্তু তার জন্য আমার কারো সাহায্যের দরকার ছিল, তাকেই খুঁজছিলাম। রমা বলল, তাকে কি পেয়েছেন? আদিনাথ বলল, হ্যাঁ, তাকে আমার মা এইমাত্র আমার সাক্ষাতে এনেছেন। রমা বলল, এইমাত্র? কে সে? কোথায় আছে এখন? আমি তো দেখতে পেলাম না তাকে। আদিনাথ বললেন, নিজেকে নিজে কোনোদিন দেখেছে? রমা বলল, তার মানে? আদিনাথ বললেন, তুই, একমাত্র তুই হতে পারিস আমার সেনাপতি। ওই সর্বনাশী খুনি মেয়েটাকে শেষ করতে গেলে তোর সাহায্যের আমার বড় প্রয়োজন। তুই কি আমাকে এ কাজে সাহায্য করতে প্রস্তুত আছিস, নাকি তুই ভয় পাচ্ছিস? রমা চোয়াল শক্ত করে বলল, আমি প্রস্তুত, আমাকে বলুন কি করতে হবে। আদিনাথ বললেন, জিও বেটা, এই তো চাই, এইদিকে আয়, তোর কানে বীজ মন্ত্র দিই। রমা এগিয়ে এসে কাপালিক আদিনাথের পাশে এসে দাঁড়ালে উনি রমার কানে কানে বীজ মন্ত্র দিলেন। সে মন্ত্র পেয়ে রমা আগের থেকে অনেক বেশি কাল নাগিনী হয়ে উঠল। আদিনাথ বললেন, আমার মায়ের পা ছুঁয়ে শপথ কর, আজ থেকে ঠিক 7 দিন পর, আগামী শনিবার ভৈরবী অমাবস্যার রাতে আমার মায়ের চরণে মণিমালাকে নরবলি দেবার জন্য তুই হাজির করবি। রমা চোয়াল শক্ত করে বলল, আগামী শনিবার ওকে আমি আপনার সামনে হাজির করব, কিন্তু ওই দিনই ওকে শেষ করতে হবে। কথা দিন, সেটাই করবেন। কথা দিন কাকু, প্লিজ। আদিনাথ বললেন, ওই দিন আমার ছেলেরা এই মন্দিরে ভর্তি থাকবে। ওই দিন ওকে বলি দেবার আগে আমার ছেলেরা ওকে দগ্ধে দগ্ধে মারবে। ওরা ওদের নির্দোষ গুরু ভাইয়ের খুনিকে সহজে ছাড়বে না। আমার ছেলেকে যেমন দগ্ধে দগ্ধে মেরেছে, ঠিক তেমন ওকে মৃত্যুর আগে মৃত্যু যন্ত্রণা দেওয়া হবে। রমা অবাক হয়ে বলল, তার মানে? আদিনাথ বিরক্ত হয়ে বলল, সব কথা তোমার জানার দরকার নেই, এখন তুমি এসো। রমা আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। এখন অনেকটা রাত। দূরের জুটমিল থেকে প্রথম রাতের বিরতির সাইরেন বাজছে ফেপুর মতো। মণিমালা প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য বাথরুমে ঢুকল, আর ঠিক তার পিছনের ঘরটা থেকে হঠাৎ একটা চাপা গর্জন এলো তার কানে। হ্যাঁ, তাই তো, থেকে থেকে কে যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। হঠাৎ এত রাতে কে ওখানে? ওটা তো বাবার অফিস ঘর। দিনের বেলায় বাবা ওখানে কাজ করেন বটে, কিন্তু এখন তো ওনার নাইট ডিউটি। তাহলে ওখানে কে বসে বসে গোঙাচ্ছে? তাহলে কি ওনারা কেউ? কথাটা মনে হতেই ভয়ের একটা হিমশীতল অনুভূতি ওর শিরদাঁড়া বেয়ে নেমে গেল এক পলকে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এখন কি মাকে একবার ডাকবে? কিন্তু কাঁচা ঘুম ভেঙে দিলে মা খুব রাগ করে। ও নিজেই সাহসে ভর করে দেয়ালের পাশে কান রাখল, আর ঠিক সাথে সাথেই একটি চাপা পুরুষ কণ্ঠ ওর কানে এসে মৃদু ধাক্কা মারল। ভয়ে ওর শরীর বেয়ে কুলকুল করে ঘাম বেরোতে লাগলো। যে কাজে ও এসেছিল তা মাথায় উঠল। ও নিশ্চিত হলো
এইখানে কোনো ভৌতিক ব্যাপার আছে। ও আর দেরি না করে মাকে সব জানাবে বলে মায়ের ঘরের দিকে ছুটল, কিন্তু মায়ের ঘরের কাছে এসে চমকে গেল। এ কি কাণ্ড! মার ঘর অন্ধকার, কিন্তু ফুটলাইট জ্বলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মায়ের ঘর বাইরে থেকে বন্ধ করা, মানে মা এখন বাইরে। কিন্তু মা কোথায়? টয়লেটে তো আমি এতক্ষণ ছিলাম। তাহলে ও ছুটতে ছুটতে পাগলের মতো আবার নিচে নেমে এলো, কিন্তু মা তো নিচেও নেই। ও চিৎকার করে মাকে ডাকতে লাগলো, কিন্তু ভয় ওর গলা দিয়ে স্বর বেরোলো না। কেননা খুঁজতে খুঁজতে ও আবার সেই ঘরটার সামনে, আবার সেই শব্দ, সেই গোঙানি, সেই চাপা দুর্গন্ধ, সেই পুরুষ কণ্ঠের অতি ক্ষীণ চাপা উল্লাস। ভিতরে ওরা কারা? দরজার ওই প্রান্তে যারা আছে তারা কি মানুষ, নাকি নরকের ওই পার করে আসা কোনো অশুভ অশরীরী? ওখানে কেউ? ভয়ে বিস্ময়ে ঘেমে আবার একই সাথে কৌতূহলে থরথর করে কাঁপতে কাঁপতে তার বিস্ময় ভরা চোখ দুটিকে রাখল দরজার আইহোলে। আর যা দেখল, বোধ করি ভূত দেখাও তার চেয়ে ঢের বেশি ভালো। ঘরের টিমটিমে আলোয়ও দেখল বাবার ঘরের মেঝে শুয়ে আছে কোনো দুই অদ্ভুত ছায়া মানব, আবরুহীন, আপত্তিকর অবস্থায়। এদের একজনকে মণিমালা চিনতে না পারলেও অপরজনকে দেখে বিস্ময়ে, লজ্জায়, ঘৃণায়, গ্লানি ভরা কণ্ঠে আতকে চিৎকার করে উঠল, মা! ঘরের ভেতর মাকে দেখে চমকে চিৎকার করে উঠল মণিমালা। সাথে সাথে দৌড়ে সেই আগন্তুক পুরুষ ওর মুখটা চেপে ধরে ওকে ঘরের ভেতর নিয়ে গিয়ে ওর হাত পা মুখ বেঁধে দিল। ব্যভিচারী মা থাকলো সম্পূর্ণ নির্বিকার। তার কাছে এখন সন্তানের থেকেও কামনার আগুন জ্বালানোর ঢের বেশি দরকার। এরপর যা হলো তার থেকে নরকও বোধ হয় অনেক বেশি ভালো ছিল। মেয়ের চোখের সামনে চলল নরনারীর আদিম উলঙ্গ খেলা। খেলার ঘরে ডুবে থাকা কপত কপতি হঠাৎ খেয়াল করল তাদের খাঁচায় বন্দি থাকা পাখি পালিয়েছে। সাথে সাথে টনক নড়ল তাদের। তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরেই বাইরে এসে মেয়ের খোঁজ করল মা। কিন্তু কোথায় মেয়ে? মণিমালা তখন বাবাকে ফোন করে পাড়ায় একটা বন্ধুর বাড়ির ছাদ থেকে সবটা লক্ষ্য করছিল। কিছুক্ষণ বাদে বাবা ফিরে এলেন, কিন্তু বউকে প্রশ্ন করার আগেই নিজের অফিসের বস দিবাকর বসুকে দেখে চমকে গেলেন। তারপর প্রশ্ন তুললেন, আপনি এইখানে? মৃদু হেসে বস উত্তর দিলেন, কেন? গত বছর অফিস পার্টিতে তুমি নিজেই তো সব ব্যবস্থা করে দিলে, এখন ভুলে গেলে? কিন্তু আপনার সাথে ওর? বিস্ময় প্রকাশ করল রাজীব বাবু ওরফে মণিমালার পিতা। তুমি কি মনে করো জয়েন করার 1 বছরের মধ্যে তোমার প্রমোশন তোমার কাজ দেখে কোম্পানি করেছে? যদি তুমি মনে করো তবে তুমি নির্বোধ। উদ্ধত কণ্ঠে উত্তর দিলেন বস। থপ করে মাটিতে বসে পড়লেন রাজীব বাবু। ওর কাছে এসে মণির মা পুষ্পদেবী বললেন, তুমি রাগ করো না, আমাদের একটু সুখের জন্য তোমার প্রমোশনটা দরকার ছিল, তাই আমাকে এই পথ বেছে নিতে হলো। উত্তরে রাজীব ঠান্ডা গলায় কিছু বলতে গিয়েও মেয়ে মণিমালাকে দেখে গলা চড়ালেন। কি বলছো তুমি, নির্লজ্জ বেহায়া মেয়ে ছেলে কোথাকার! তার কপট রাগ মেয়ে ধরতে পারল না। মণিমালা ধীরে ধীরে মার সামনে এসে শুধু মৃদুস্বরে বলল, ছি 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 ছি, বলেই এক দৌড়ে ঘরে চলে গেল। দিবাকর বাবু বললেন, তোমার মেয়েটা বড্ড ছোট, ও ব্যবসা কেরিয়ার কিছুই বোঝে না, কিন্তু তোমার যদি প্রমোশন না লাগে তবে বলো, আমি ওকে ছেড়ে দিচ্ছি। মনে রেখো, ওর মতো একটা
বন্ধুকে জীবন থেকে স্যাক্রিফাইস করার বদলাটাও আমি কিন্তু খুব ভয়ঙ্করভাবে নিব। রাজীব বললেন, নো স্যার, আমাকে আমাকে একটু সময় দিন, আমার মনিকে একটু বোঝাতে হবে। পুষ্প বলল, ওকে বোঝাও, কিন্তু আমার ব্যাপারটা ওর কাছে একটু ব্যালেন্স করে নিও প্লিজ। সব কিছুই তো তোমার জন্য বলো, না হলে আমি ওর দিকে চোখ তুলে কথা বলতে পারবো না। দিবাকর বলল, আমার কিন্তু শুধু মিস্টার রাজীবকে দিয়ে চলবে না, মিসেস রাজীবকেও চাই। দরকার হলে আমি তোমাকে ব্রাঞ্চ ম্যানেজার করে দেব। ওকে ওকে, এখন আমি আসি। ওকে স্যার, বলল রাজীব। দিবাকর বাবু চলে গেলেন। বাবা এসে মণিমালাকে বোঝায় যে তার মা ব্যভিচারিণী নয়, সে অবস্থার শিকার। ছোট্ট মেয়ের মন এমনি কোমল, কোমল হৃদয় কিশোরী মনে পিতা কিঞ্চিত মিথ্যের প্রলেপ লাগিয়ে দেয় সংকীর্ণ স্বার্থে। খুব শীঘ্রই মায়ের প্রতি মেয়ের পুরনো প্রেম জেগে ওঠে বিশ্বাস। কিন্তু এরই মধ্যে দিবাকর বাবুর তিনটে ফোন কল কেটে দিয়েছে মণিমালা, বাড়ি থেকে সিকিউরিটি দিয়ে তাড়িয়ে দিয়েছে। আর তাই মণিমালার ওপর ভয়ঙ্কর রাগের চাপা আগুন গুমড়ে গুমড়ে বাড়তে থাকছে মায়ের মনে। পরকীয়া যে স্নেহ অপেক্ষাও বড়, তা বোধ করি সাম্প্রতিককালের খবরের কাগজগুলি ঘাটলেই বেশ বোঝা যায়। মা বাপের সন্তান খুনের সবকটি ঘটনার নৈপথ্যে যে বেশিরভাগ সময় পরকীয়া লুকিয়ে থাকে, তার নজির অনেক। কিন্তু পুষ্পদেবী যে কি চাইছেন সেটা জানেন স্বয়ং ঈশ্বর, আর জানে তার মন। দিনে দিনেই নয়নের মণি মণিমালা চক্ষুশূল হয়ে উঠেছে তার। চিরকালই পুষ্পদেবী স্বাধীনতা আর ভোগবিলাসকে সবার উপরে রেখেছেন, তাই শ্বশুর শাশুড়ি থাকতেও স্বামীকে নিয়ে তিনি আলাদা থাকেন। তবে সব কর্তব্য মিছে হলেও সন্তানের প্রতি কর্তব্য, সেও কি কিছু সম্পদের কাছে বিকিয়ে যেতে পারে? হঠাৎ করেই ডোরবেলটা বেজে উঠল সাত সকালে। বাড়ির কাজের মাসি দরজা খুলেই গলা চাড়ালেন, মণি দিদি, তোমার বন্ধু হয়েছে। সাত সকালে রমাকে দেখে একটু অবাকই হলো মণিমালা। তুই এত সকালে? প্রশ্ন করল মণিমালা। কেন, এই সময় কি তোর বাড়িতে আসা যাবে না? পাল্টা প্রশ্ন রমার। কিন্তু এই চিঠি, বিস্ময় প্রকাশ করল মণিমালা। ওটা তো টেস্ট করে দেখছিলাম তোকে, তুই কতটা ইন্টেলিজেন্ট হয়েছিস। তার মানে তুই আমার উপর রাগ করিসনি? কি রে বল? আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল মনির মুখ। রমা বলল, ভাই, তোর উপর রাগ করে আমি বাঁচবো কি করে বলতো? তুই তো আমার ছোট্টবেলার বন্ধু রে খেপি, দুজনে দুজনের পরিপূরক। যাক, অনেক দিন আসিনি রে, মামার বাড়িতে গিয়েছিলাম। বল, কেমন আছিস? ভালো আছি, মনি জানায় ওকে। আরে রমা, কি খবর বলো তো? অনেক দিন পর তো। কেমন আছো তুমি? ঘরে ঢুকেই বলে ওঠে পুষ্প। ভালো ভালো, খুব ভালো। আচ্ছা মাসি, তুমি ওর জন্য কোথায় যেন মানত করেছিলে, সেখানে গিয়ে পুজো দিয়ে আসবে না? হ্যাঁ, ওই এমএলএ সাহেবের বাড়িতে, মা পাতাল ভৈরবীর মন্দিরে, ওখানে ওর গায়ের গয়না মানত করা আছে। এই সামনের অমাবস্যার দিন ওকে নিয়ে যাব, ওইখানে তুইও চ। ঠিক আছে, কখন যাবে? মণিমালা বলে, মা পাতাল ভৈরবীর পুজো অনেক রাতে হয় রে, তুই যেতে পারবি? রমা জানায়, পারবো, ওই দিন টিউশনি করে রাত 9:30 নাগাদ এখানে চলে আসব। দেখতে দেখতে অমাবস্যার দিন এসে যায়। ওরা সকলে মিলে এমএলএ হাউসে এসে উপস্থিত হয়।
সেখানে এমএলএ সাহেবের বউ ওদের সাদর অভ্যর্থনা জানিয়ে ওদের নিয়ে নিচে পাতাল ঘরে প্রবেশ করেন। সেখানে পুরোহিত আদিনাথ তখন বেশ কিছু ভক্তকে ভোগ নিবেদন করছিলেন। মাকে প্রণাম করে মায়ের প্রসাদ গ্রহণ করে ওরা। মণিমালার সারা দেহ স্বর্ণালঙ্কারে বিভূষিত করে নিয়ে আসা হয়েছে দেখে খানিক আশ্চর্য হয়ে আদিনাথ জিজ্ঞাসা করেন, মেয়েটিকে ভারী মিষ্টি তো দেখতে। রাজীববাবু বলেন, এটি আমাদের একমাত্র আদরের ধন, আমার কন্যা মণিমালা। মা বলেন, প্রণাম করো। মণিমালা আদিনাথকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। আদিনাথ ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন, মায়ের মন্দিরে মেয়েকে এত সাজিয়ে এনেছেন যে, ওকে এত সাজিয়ে আনার কারণটা কি? মা বলেন, আসলে আগের বার যখন আপনারা এখানে এসেছিলাম তখন মায়ের গা খালি দেখে যাবার পর খুব খারাপ লাগছিল। বাবা ঠাকুর, আপনি ডাকাতের কথা বলেছিলেন আর গয়নার জন্য অনুরোধ করেছিলেন। সেই সময়তেই মাকে গয়না দেবার কথা ভাবি। আর এইবার যখন মণিমালার বাড়াবাড়ি হলো তখনই মা পাতাল ভৈরবীর কাছে মেয়ের জীবন ভিক্ষা করে ওর গায়েরই গয়না মানত করেছিলাম। তাই আজ ওকে এইভাবে সাজিয়ে এনেছি। আপনি দয়া করে যদি এই দান গ্রহণ করেন। আদিনাথ বলেন, প্রথমত মাকে দান করার ক্ষমতা আমাদের কারোর নেই, তাই এই দান আজ আমি নিতে পারবো না। আর দ্বিতীয়ত, রাজীব বলেন, আর দ্বিতীয়ত? আদিনাথ বলেন, দ্বিতীয়ত আজ উত্তম তিথি নয়, সামনের মঙ্গলবার হলো ভৈরবী অমাবস্যা। ওই দিন পুণ্যতিথিতে আমি তোমাদের মেয়ের জন্য বিশেষ পুজো সংকল্প করে দেব। ওই দিন ওরই নামে পুজো হবে, তাই ওকে সারাদিন উপোস করে থাকতে হবে। মনে রেখো, তিথি শুরু হবে ওই দিন রাত 1টার পর। ওই দিন গভীর রাতে ওকে এইভাবে স্বর্ণালঙ্কারে সাজিয়ে হাজির করবে আমাদের সামনে। আমি ওকে পবিত্র করে দেব। ফেরও নিজেই নিজের গহনা নিজের হাতে খুলে মাকে পরিয়ে দেবে। এটাই নিয়ম। সকলে তার কথা মতো মাকে প্রণাম করে মন্দির থেকে বিদায় নিলেন। যেতে যেতে রমা একবার পিছন ফিরে তাকায় আদিনাথের দিকে। প্রতিহিংসার দুই চোখ একসাথে ঈর্ষার নীল রঙে নীলাভ হয়ে উঠল। সকাল সকাল ফোনটা বেজে উঠল পুষ্পর। ফোনের ওই প্রান্ত থেকে ভেসে এলো দিবাকরের কণ্ঠস্বর। তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে পুষ্প, তাড়াতাড়ি চলে এসো। ফোনটা কেটে যাবার পর কিছুক্ষণ বসে বসে ভাবল পুষ্প, আজ তো রাজীব বাড়ি ফিরবে না। ফিরবে সেই রাতে, কোন এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে। আচ্ছা, এই ভাগে যদি দিবাকরের কাছে যাওয়া যায়। মণিমালা এখন স্কুলে, টিউশন করে সেই সন্ধেবেলা আসবে। এটাই সুযোগ। যেমন ভাবা তেমন কাজ। মৌমাছি যেমন একরাশ মধুগন্ধ পেলে পৃথিবীর সকল কাজ ফেলে ওই কাজ করতে ছোটে, পুষ্প তেমনি নাগরের ডাকে নগর কীর্তনে যেতে সামনে পিছনে দুইবার ভাবল না। মণিমালা আজ খুব খুব খুশি। স্কুলে আজ একটা নতুন ছেলে তার প্রেমে পড়েছে। দেখতে স্কুলেরই অন্য মেয়েদের ভাষায় একেবারে একঘর। ছেলেটি আর কেউ নয়, মণিমালার এলাকার বিধায়ক রতন কুমারের একমাত্র ছেলে দেব। ও মণিকে প্রস্তাব দেবার আগেই স্কুলের আরও 6 জন মেয়েকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু ক্লাসের টপার মণিমালার রায় যে পরমা সুন্দরী বললে এক বিন্দু বাড়িয়ে বলা হয় না, প্রথম দিনই সেটা বেশ বুঝে গেছে দেব। আর তাই ওকে শুধু প্রস্তাব দেয়নি, একেবারে সবার সামনে ওকে হাক করে ডিপ লিপ কিস করে চিৎকার করে বলেছে, আই লাভ ইউ। একটা দামি রজনীগন্ধার মালা ওর গলায় পরিয়ে দিয়েছে। ওর প্রস্তাব হাসি মুখে মেনে নিয়েছে মণিমালা। আর ওর কানে কানে গিয়ে বলেছে, অমোঘ চিরন্তন সেই মন্ত্র, আই লাভ ইউ টু। এখানেই থামেনি সে,
সবার সামনে ওকে একটা দামি ব্র্যান্ডের ট্যাবলেট উপহার দিয়েছে। ক্লাসের সবাই ওদের হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে, সবাই, শুধু একজন ছাড়া, নাম তার রমা। চোখের সামনে যা দেখছে তা কি ঠিক দেখছে পুষ্প? বিছানায় যে কপত কপতি ডানা ঝাপটাচ্ছে তার একজন ওর রাজীব, অন্যজন অচেনা এক অপরূপা কুমারী কন্যা। একটা দামি পারফিউমে ঘর ম ম করছে। ছি 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 ছি, এই সব কিছু দেখার জন্য তুমি আমাকে ডাকলে? আমি তো ভাবতে পারছি না রাজীব এতটা নির্দয় হলো কি করে। আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। একেবারে স্টুপিড আর মিডল ক্লাস মেন্টালিটি তোমার। যে তাস তোমার হাতে আমি দিলাম সেটাকে কি করে তুমি পায়ে মারাচ্ছ? বলল দিবাকর। মানে? প্রশ্ন করে পুষ্প। মানে তোমার আমার পথে রাজীব আর কোনো দিনও আসবে না, তার জন্য আমি এটা পুরো ভিডিও করে রেখেছি। এটা দিয়ে তুমি ওকে ব্ল্যাকমেল করতে পারবে, জানো? বাহ বাহ, এটা তো দারুণ। মানে আমি এবারে পুরো স্বাধীন। থ্যাঙ্কস ডার্লিং, বলে আনন্দে ডগমগ হয়ে পড়ল পুষ্প। সকালবেলা হঠাৎ ইনকাম ট্যাক্স থেকে লোকেরা এসে হাজির। সারা বাড়ি তোলপাড় করে এক গাদা মাল সিজ করল ওরা। সাথে সাথে একটা র্যানসাম ফাইন করে দিয়ে গেল রাজীব বাবুর হাতে। গতকাল ব্যাংক থেকে লোনের বকেয়া মেটাবার জন্য উকিলের চিঠি এসেছে। কিভাবে যে কি হবে কিচ্ছু বুঝতে পারছে না রাজীব। মেয়েটার লেখাপড়া আছে, সংসার খরচ আছে, আজ আবার নিজের হার্ট চেক আপের জন্য বিভিন্ন টেস্ট বাবদ 10,000 টাকা লাগবে। গত প্রায় 6 মাস ধরে ব্যবসা মন্দা যাচ্ছে, 2 কোটি টাকা লস হয়েছে। এমন সময় মণিমালার ঘর থেকে মুশকিল আসান হয়ে এলো রমা। কাকু, আপনার এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন একজন, তিনি স্বামী আদিনাথ। আপনি তো ওনাকে চেনেন ভালো করেই, একবার বলুন, উনি পারবেন। আমার বাবিকে উনি একবার চাকরির হাত থেকে খুব বাঁচিয়েছিলেন। আমার মার ক্যান্সার ভালো করে দিয়েছেন। উনি সত্যি সত্যি অনেক কিছু পারেন। কি বলছিস রমা? বলেন পুষ্প। হ্যাঁ কাকি, এটা সত্যি। ওগো ওগো, তুমি একবার ওনার কাছে যাও না প্লিজ, বলল পুষ্প। রাজীব বলল, ঠিক আছে, আজই আমি রমাকে নিয়ে যাচ্ছি ওনার সাথে কথা বলতে। কিরে রমা, তোর সাথে ওনার ভালো করে জানাশোনা আছে তো? আগের দিন যদিও আমাদের মধ্যে কথা হয়েছে, তবু। শুনে রমাও চটজলদি উত্তর দেয়, আমার মা 4 বছর ধরে ওনার পুজো দিচ্ছে। আমি মায়ের সাথে প্রতি শনিবার যাই ওনার কাছে। আমার সাথে পুরোহিত কাকুর দারুণ ভাব আছে, নো টেনশন। আমার সাথে চলো, আমি সব কথা বলে দিচ্ছি। ওকে, তবে তাই চল, বলে রাজীব। দুজনে বাইরে বেরিয়ে যাবার পর পিছনের দরজা দিয়ে ঢুকলো দিবাকর। দরজা খুলে দিল পুষ্পই। দুজনে দুজনের দিকে তাকালো উষ্ণ কামুক দৃষ্টিতে। তারপর হাত ধরাধরি করে সভ্যতার নরক গোলচারে। মণিমালা আজ একটু বেশি ফুরফুরে মেজাজে। যৌবনের সদ্য ফোটা কুঁড়ি বুকের ভিতর রক্তচাপকে বাড়িয়ে দিয়েছে বহু গুণ। দেবের স্পর্শ, তার হালকা গোলাপি ঠোঁটের সাথে দেবের ঠোঁটের গরম স্পর্শ ওর শরীরে ফাল্গুনী বাতাসকে ভরিয়ে দিচ্ছে। আজ সব কিছুর মধ্যে ও শুধু আর শুধুই যৌবনের রাজকুমারকে আবিষ্কার করেছে। দেব, দেব, আর শুধুই দেব। ভালোবাসা যে কত সুন্দর হয়, এত পবিত্র মধুময় হয়, তা কিন্তু রাজকুমারকে দেখে ওর একবারের জন্যও মনে হয়নি। আসলে ভালো আর মোহের মধ্যে এই হলো তফাৎ। একটি শরীরে, অপরটি শুধুই মনের অনুভূতি। একটি একটি করে সিঁড়ি দিয়ে উপরে উঠছে মণিমালা। বুকের একটি একটি করে স্পন্দনকে গরম রক্তের সাথে অনুভব করছে ও। ওপরের বারান্দায় উঠে স্বপ্নের রাজকুমারের সাথে লম্বা লন দিয়ে হেঁটে চলেছে ও। দেব আর ও
একে অপরের দিকে অপলক তাকিয়ে আছে ওরা। একে অপরের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে অস্পষ্টভাবে, কিন্তু শব্দটা হঠাৎ বেড়ে গেল কিভাবে? আরে আরে কি শব্দ তো স্বপ্ন থেকে আসছে না, এ তো বাস্তবের রুক্ষ জমি থেকে ভেসে আসছে। এই তো এই ঘর থেকে আসছে। কে এই ঘরে? কৌতূহল মানুষকে বিকর্ষণের থেকেও আকর্ষণকে তীব্র করে তোলে। এটাই দস্তুর। এখানেও তাই হলো। মণিমালা তার স্বরচিত স্বর্গলোক থেকে হঠাৎ বাস্তবের নরকে এসে ধাক্কা খেল। দরজার আইহোল দিয়ে যা দেখল, আবারও তার চেনা স্নেহময়ী মায়ের মোহময়ী মূর্তি। এমন মোহিনীর মোহমায়াকে সে এই প্রথম দেখছে না, দেখছে দ্বিতীয়বার। না, এইবার আর কোনো সিনক্রেট সে করবে না। বাবাকে দেখানোর জন্য পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে নেয় সে। এটা নিয়ে এইবার একটা কিছু করতেই হবে ওকে। আগের বার বাবা বিশ্বাস করেননি, এইবার সব দেখলে বাবা নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবেন। আশাবাদী হয় মণিমালা। কারণ তো স্পষ্ট, তার বাবা মানে ওর দাদু নিজের স্ত্রীর পরকীয়া দেখে নিজের হাতে খুন করেছিলেন নিজের স্ত্রীকে। আজ তার বৌমার এমন অপকীর্তি জানলে সে নিশ্চয়ই মেনে নেবেন না, আর বাবা নিশ্চয়ই চাইবেন না যে এই বয়সে দাদু আর মায়ের মধ্যে কোনো বড়সড় ঝড় উঠুক। তাই বাবাকে এইবার একটা হেস্তনেস্ত করতেই হবে। এই ব্যভিচারিণী মহিলাকে মা বলতে আজ ওর খুব খুব কষ্ট হচ্ছে, তবু ভাগ্যের নির্মম পরিহাস বোধহয় একেই বলে। হোমাগ্নিতে খানিক ঘি আহুতি দিয়ে এক মনে ভৈরব মন্ত্র জপ করছেন আদিনাথ। হঠাৎ বুড়ো চাকরটা নাট মন্দিরে এসে রমার আসার খবর দিল। ভিতরে আসার অনুমতি দিয়ে তিনি আবার জোরে জোরে মন্ত্র পড়তে পড়তে একে একে সমস্ত ভোজ্য ফুল, মধু, দুধ, তেল, ঘি এইসব একে একে আহুতি দিতে দিতে মন্ত্রোচ্চারণ করতে করতে একরকম কেঁদেই ফেললেন আদিনাথ। রাজীব আর রমা নাট মন্দিরে ঢুকলে তিনি ইশারায় বসতে বললেন। কিছুক্ষণ গভীর নিষ্ঠার সাথে নিস্তারিণী মা মা বলে নিষ্ঠার এক ভয়ঙ্কর পরিকাঠামো দেখিয়ে তিনি মা মা বলে ভেউ ভেউ করে কেঁদে ফেললেন, মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন। রাজীব সব দেখে শুনে রমাকে বলল, একটা পাগল নাকি? রমা বলল, মহাসাধক কাকা, ওরা এইরকমই হয়। ইনি বাকসিদ্ধ মহাপুরুষ, যা বলেন তাই হয়। আমারও হয়েছিল, আরো অনেকের সাথে হয়েছে, আমি সাক্ষী। বলতে বলতে একজন মহিলা তার মেয়েকে নিয়ে ঢুকলেন। ঢুকেই আদিনাথের পা জড়িয়ে ধরে বললেন, আপনি ভগবান, আপনার জন্য আমার মেয়েটা আজ সুস্থ হয়ে গেছে বাবা, আপনার কাছে আমি চিরঋণী। আদিনাথ ফের ওদের প্রসাদ সহ বিদায় করলেন। সাথে সাথে আরও একজন লোক এক বৃদ্ধার সাথে প্রবেশ করলেন। বৃদ্ধা বয়সে বড় হলেও আদিনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। দেখা দেখি ছেলেটিও করলেন। বাবা, আপনার আশীর্বাদে আমার ছেলেটি শহরের নামী সেরস্তায় বড় মুনিবের কাজ পেয়েছে। এখন আর সংসারে কোনো কষ্ট নেই, সব আপনার আশীর্বাদে বাবা। আদিনাথ বললেন, আমার নয়, বল মা পাতাল ভৈরবীর আশীর্বাদ। জয় মা, জয় তারা, জয় মা পাতাল ভৈরবীর জয়। ওই ছেলেটি আর তার মা গুরু আজ্ঞা পালন করলেন। ফের ওইখান থেকে তারা প্রস্থান করলেন। রমা বলল, দেখলে দেখলে কত ভিড় হয়। আমি বলেছি না তোমার কথা উনি শুনবেন, একবার বলেই দেখো না কি হয়। ওর কথা মতো রাজীব এসে আদিনাথের কাছে ভয় ভয় হাত জোর করে বসল। আদিনাথ চোখ খুলে একবার দেখে নিয়ে আবার চোখ বন্ধ করল। তারপর বলল, বল বেটা, কি চাই তোর? রাজীব সব কথা খুলে বলল।
রমা ওকে সমর্থন করল। আদিনাথ বলল, তোর এই অভাব কি প্রথম থেকেই? রাজীব বলল, আমার বড় মেয়ে পরিমালা হবার পর ব্যবসার খুব রমরমা হয়, কিন্তু আমার ছোট মেয়ে মণিমালা হবার পর কেন জানি না ব্যবসা ধীরে ধীরে মন্দা হতে শুরু করে। ও যত বড় হতে থাকে ব্যবসা ততই কমতে থাকে। আমাদের কুলপুরোহিত ওর জন্মের পর ওর কুষ্টি বানাতে গিয়ে গম্ভীর হয়। আমার মাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কিছু বলেন। আমি জিজ্ঞাসা করলে মা বলেন, তোমরা ওর বাবা মা, তোমাদের এসব না শোনাই ভালো। মার মুখে এই কথা শোনার পর ওর ব্যাপারে আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি গেলাম শহরের এক নামজাদা জ্যোতিষীর কাছে। তিনি ওর কুষ্টি বিচার করে বললেন, এই মেয়ে অপয়া, ওকে জন্মানোর পরপরই নুন দিয়ে মেরে ফেলা উচিত ছিল। ভালো চাও তো এখনো সময় আছে, ওকে ত্যাগ করো, না হলে তোমার বংশ এই কন্যা একাই ঝাড়ে বংশে শেষ করে দেবে। ও তোমার ঘরে এসেছেই প্রতিশোধ নিতে, ওকে এখনই শেষ করে দাও। নিজের মেয়েকে নিয়ে কি করে আমি এমন কথা ভাবি বলুন? তাই চুপ করে গেলাম। কিন্তু যত দিন যেতে লাগলো জ্যোতিষীর কথা ভুল প্রমাণ হলো। আমার মণিমালা লেখাপড়া, নাচ, মডেলিং সবেতে সেরা হলো, আর ওকে দেখতে শুনতে অপরূপা, পরমা সুন্দরীও। তবে এটা ঠিক যে ও আসার পর থেকে আমার ব্যবসা মন্দা চলছে। কিন্তু আপনি বলুন, তার জন্য একটা বাচ্চা মেয়েকে দোষী সাব্যস্ত করা যায়? বলুন আপনি। আদিনাথ বললেন, তোর বাড়ি আর তোর মেয়েটাকে দেখতে কালই আমি তোর বাড়ি যাব একবার, ফের বলবো কি করা যায়। রমা বলল, অনেক অনেক গয়না পরে যে মেয়েটা এখানে এসেছিল ওই মেয়েটাই মণিমালা ঠাকুরমশাই। আদিনাথ বললেন, আমার মনে নেই, আমি কাল বাড়ির বাস্তুটা পরীক্ষা করব, ফের ওই বিতর্কিত কন্যাকেও দেখে নেব ভালো করে একবার। সকালবেলা মেয়েকে নতুন জামা কাপড় পরিয়ে রেখে দিল পুষ্প। মণিমালা একটু বিরক্ত হলেও ওরা পাত্তা দিল না। যথা সময় আদিনাথ এলেন। বাবা আসন পেতে দিল, মা পা জল দিয়ে ধুয়ে দিল। এই সব কিছু দেখে মণিমালার মাথা গরম হয়ে যাচ্ছিল। শুধু মা বাবার সম্মানের জন্য ও চুপ করে রইল। এইবারে মা ডাকল, কাছে এসে বস মা, ওনার পাটা একটু ধুয়ে দে। আগুনে যেন ঘি পড়ার অপেক্ষা ছিল। তেলে বেগুনে জ্বলে উঠল মণিমালা। তোমরা ওনাকে নিয়ে যা ইচ্ছে করো, কিন্তু আমি ওনার পা ধুয়ে দিতে পারবো না, ব্যাস। তাছাড়া এখন আমি ঝর্ণার বাড়ি যাব মা, ওর নতুন ল্যাপটপ কিনেছে, আমাকে দেখতে ডেকেছে। কিরে রমা, যাবি? কথাটা আদিনাথের কর্ণে পশিল না, যেন মাথায় আঘাত করল। দপ করে জ্বলে উঠল তার চোখ। মনে মনে স্বীকার করে, তোমাকে বধিবে যে হে বুকে বাড়িছে সে। মনে মনে দেবীর কাছে মানত করে বলে, আজ থেকে 1 মাসের মধ্যে মায়ের চরণে তোর এই অহংকার আর তোর সুন্দর মাথাটা দুটিকেই কেটে উৎসর্গ করব আমি। আমি হলাম মায়ের সন্তান, আদিনাথ কাপালিক। বাবার ধমকে মণিমালা ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে আদিনাথকে প্রণাম করে মুখটা ঘুরিয়ে থাকে। দেখি তো মা, তোমার কপালটা একটু, কোমল স্বরে ডেকে বলে আদিনাথ। সে জানে মনের গুপ্ত বাসনা পূরণ করবার জন্য কিঞ্চিত অভিনয়ের আশ্রয় তাকে নিতেই হবে। মণিমালার সামনে তাকালো। চমকে ওঠে আদিনাথ। এতটা জোরে তার অভিব্যক্তি প্রকাশ পায় যে মা বাবার নজর পড়ে আদিনাথের ওপর। তিনি বলেন, তোমার হাত দুটিকে দেখাও তো মা। মণিমালা তার হস্তযুগল বাড়িয়ে দেয়। আদিনাথ গম্ভীরভাবে বলে, মা মণিমালা, এখন তুমি বন্ধুর বাড়ি যেতে পারো, তোমাকে আমার দরকার নেই এখন। মণিমালা রমাকে নিয়ে নাচতে নাচতে চলে গেল। আদিনাথ ধ্যানে বসলেন, ফের চোখ খুলে তাকালেন। বাবা মা লক্ষ্য করলেন চোখ তার ভাটার মতো হয়ে গেছে। ভয় ভয় জানতে চাইলেন, প্রভু কি বুঝলেন? এই আর্থিক দুরাবস্থার থেকে মুক্তির উপায় কি? মহা পাপ করেছিস তোরা। এই বাড়ি এখন করালির হাতে,
এর থেকে মুক্তির কোনো উপায় নেই। পথের ভিখারি করে দেবে ও তোমাদের। শেষ পরিণতি মৃত্যু। মৃত্যু? কি বলছেন বাবা ঠাকুর? আমরা কি করলাম? আরে করালি, করালি কে? প্রথমে বাঁকা হাসিতে সে রাজীবের দিকে তাকায়, যেন রক্ত শুষে খাবে। তারপর কিছুটা শান্তভাবে জানায়, করালি হল স্বয়ং মহামহিম শয়তানের মেয়ে। পুষ্প বলে, কিন্তু বাবা, সে আমার মেয়েকে ধরেছে কেন? আমার সাথে তাদের কিসের শত্রুতা? মূর্খ, অর্বাচীন তোরা! কে তোদের মেয়েকে ধরেছে? ওর অর্ধর্ত স্বভাব দেখে বুঝতে পারিসনি যে ও কে? ও শুধু নিজের বাবা মা নয়, আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। আর ও এখানেই থেমে থাকবে না। এরপর তোদের বড় মেয়ের সংসারে ঢুকে সব শেষ করে দেবে। ফের ও তোদের মারবে। এখন বুঝতে পারছিস? নাকি এখনো বুঝতে পারছিস না কেউ? ও সেই মহা অপবিত্র আত্মা, শয়তানের কনিষ্ঠা কন্যা, হিংসার দেবী করালি। শুনে রাজীব আর পুষ্পর রক্ত হিম হয়ে যায়। তারা দুজনে করজোরে বলে, এ থেকে মুক্তির উপায় কি প্রভু? আপনি দয়া করে আমার ছোট মেয়ের হাত থেকে আমার বড় মেয়েকে বাঁচান ভগবান। খানিক চুপ করে থেকে ধ্যানস্থ হন তিনি। ফের মুদিত নয়ন উন্মোচন করেন ভক্তের ভগবান। নিদান দেন তার একনিষ্ঠ ভক্তবৎসলদের। এ থেকে মুক্তির উপায় খুব কঠিন। তোরা কি পারবি? পুষ্প বলে, যদিও শয়তানি হয়, তবে তার হাত থেকে আমার বড় মেয়েকে আর আমার তিল তিল করে গড়ে ওঠা সংসারকে রক্ষা করবার জন্য আমি সব কিছু করতে পারি। সব কিছু, প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত বলি দিয়ে দিতে পারি। আপনি বলুন ভগবান। অগ্নি পরীক্ষা। যদি বলি অগ্নি পরীক্ষা দিতে হবে তোদের দুজনকে, পারবি দিতে? সে কঠিন অগ্নি পরীক্ষা। রাজীব বলে, আমরা প্রস্তুত। নিজের বাড়ি, নিজের মেয়ে, নিজের ব্যবসা, এই সব কিছু রক্ষা করার জন্য আমরা যে কোনো রকম অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত ভগবান। আপনি শুধু নির্দেশ করুন, আমরা অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। এইবারে নির্মম নারকীয় উল্লাসে আকাশ বাতাস কাঁপিয়ে হা হা করে হেসে উঠে চিৎকার করে বলে ওঠে কাপালিক, বেশ, মন দিয়ে শোন। এই করালি সরাসরি আসতে পারত তোদের জীবনে। কোনরূপ রক্তের সম্পর্ক না থাকলে তোরা ওকে কোনো তান্ত্রিক ডেকে শেষ করে দিতে পারতি। তাইও তোদের মেয়ে হয়ে এসেছে। ও জানে আর যাই হোক না কেন, তোরা কোনোদিনই নিজের মেয়েকে শেষ হতে দিবি না। আর তোরা ওকে কোনো কাজে বাধাও দিবি না, সন্দেহ করবি না। এই সুযোগে সবাইকে ঝাড়ে বংশে শেষ করে দেবে, সর্বনাশ করে দেবে। তোদের সকলকে মেরে তোদের রক্ত খেয়ে নিজের আয়ু বাড়াবে কালনাগিনী কন্যা। আর তাই তোরা যেটা করতে পারবি না, এখন সেটাই তোদের করতে হবে সবার আগে। আর সেটাই হবে তোদের অগ্নি পরীক্ষা। এই শয়তান মেয়েকে শেষ করে দিবি তোরা, তাতে ভগবান খুশি হবেন। রাজীব বলল, কিন্তু নিজের সন্তানকে? কে নিজের সন্তান? ও শয়তানের সন্তান। জগৎ কল্যাণে ওকে শেষ করে দেওয়া তোদের নৈতিক কর্তব্য। এতে ঈশ্বর তোদের আশীর্বাদ করবেন। ওর মৃত্যুর পর তোদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে তোরা শান্তিতে কাটাবি। তোর ব্যবসা রমরমিয়ে চলবে। আর তোদের বাড়ির সামনের বাঘমারির জঙ্গল থেকে পাবি 2 পাল্লা, মানে 10 কেজি সোনা। ভাগ্য ফিরে যাবে তোদের। ভেবে দেখ, ভাগ্য সন্ধানীর দল ওই একটা শয়তানিকে মেরে এক ঢিলে তোরা পাবি সব কটা পাখিকে মেরে ফেলার এক অনির্বচনীয় আনন্দ। হাত জোর করে পুষ্প বলে, কিন্তু নিজের পেটের মেয়েকে নিজে হাতে শেষ করব প্রভু। রাজীবকে সমর্থন করে বলে, এটা খুবই কঠিন কাজ। আদিনাথ বলে, কিন্তু অগ্নি পরীক্ষা তো কঠিনই হবে।
তোরা তো অগ্নি পরীক্ষা দেবার জন্য প্রস্তুত, তবে দে অগ্নি পরীক্ষা, দিয়ে দে নিজের মেয়ের নরবলি। নরবলি? শিউরে ওঠে দম্পতি। হ্যাঁ হ্যাঁ, নরবলি, নরবলি, যাতে একদিকে এই শয়তানিকে মেরে তোদের জীবনের রাহু মুক্তি ঘটবে, অন্যদিকে তেমনি ওর রক্ত খেয়ে প্রসন্না হবেন প্রসন্না বদনা আমার মা পাতাল ভৈরবী। আর তার আশীর্বাদে তোরা হয়ে যাবি রাতারাতি ধনপতি, কোটিপতি, বড়লোক। সমস্ত অভাব অনটন কেটে গিয়ে মা লক্ষ্মী বিরাজ করবেন তোদের ঘরে, তোদের মেয়ে হয়ে। মেয়ে হয়ে মানে? মা পাতাল ভৈরবীর কৃপায় তোরা মা লক্ষ্মীকে কন্যা সন্তান রূপে পাবি। সেও হবে তোদের মণিমালার মতোই পরমা সুন্দরী কিশোরী। আর এই সব কিছুর পাবার জন্য তোদের দিতে হবে অগ্নি পরীক্ষা। তোদের কনিষ্ঠা কন্যা ওই চতুর্দশী মণিমালার নরবলি। দুজনে বিভোর হয়ে হাত জোর করে বলে, দেব নরবলি। ওকে বলি দেবার জন্য আমাদের কি করতে হবে ভগবান? ভগবান বলেন, আগামী মঙ্গলবার ভৈরবী অমাবস্যার গভীর রাতে ওকে তোরা সারাদিন নির্জলা উপবাসে রেখে গঙ্গা স্নান করিয়ে নববস্ত্রে স্বল্প বসনা করে সারা দেহে অলঙ্কার পরিয়ে ওকে শালঙ্কারা করে নিয়ে আসবি এমএলএ সাহেবের বাড়িতে। ওখানেই পাতাল ঘরের গর্ভগৃহে ওকে পুজো করে মা পাতাল ভৈরবীর চরণে ওকে বলি দিয়ে দেব আমি। আজ শনিবার আর কাল রবিবার মণিমালার জন্মদিন। আজ মেয়ের আনন্দ আর ধরে না। বাবা এই প্রথমবার ওর জন্মদিন খুব ধুমধাম করে করতে চায়। কাল রবিবার, মা বলেছে আর একদিন পর মঙ্গলবার ওকে সর্বাঙ্গ অলঙ্কার বিভূষিতা করে মা পাতাল ভৈরবীর মন্দিরে নিয়ে যাওয়া হবে মানত রক্ষার জন্য। ও নিজ গা থেকে সব গয়না খুলে জগতের মাকে নিবেদন করবে। ছোট্ট সরল মেয়ে, জানেই না ওই দিন ওকে জগৎমাতার কোলে পাঠিয়ে দেবার ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে সন্তর্পণে। মণিমালা? হঠাৎ চমকে যায় ও, পিঠে কারোর কঠিন হাতের স্পর্শে। ঘুরে দাঁড়িয়ে দেখে কাপালিক আদিনাথ। দিনে দুপুরের রক্তবর্ণ চোখ, পরনে রক্তিম পোশাক, কপালে প্রশস্ত সিঁদুরের অঙ্গুলি তিলক, হাতে একটা বিশাল চকচকে ধারালো নতুন খাড়া। সেইখানেই রাস্তার উপরে একটা বড় লোহার দোকান থেকে একটি বিশাল বড় মোটা ধারালো চকচকে খাড়া কিনে বেরোচ্ছিল আদিনাথ। হঠাৎ জঙ্গলে হারিয়ে যাওয়ায় হরিণীকে দেখতে পেলে শিকারীর চোখ যেমন চকচক করে ওঠে। এখনো বাইরে বেরিয়ে কিশোরী মণিমালাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠল আদিনাথ। ভাবখানা এমন যেন এখনই সবার সামনে রাস্তায় দাঁড়িয়ে সদ্য শান দেওয়া খাঁড়ায় এক কোপে এই মেয়ের মাথাটি কেটে রাস্তায় মিশিয়ে দেয়। ঠাকুরমশাই, আপনি এখানে? তুমি যেদিন আমার ভৈরবী মন্দিরে যাবে মা, পাতাল ভৈরবীর কাছে, নিজের গায়ের গয়না খুলে দান সমেত মানত রক্ষা করতে, ওই দিন ভৈরবী অমাবস্যায় গভীর রাতে হবে বলিদান। মায়ের সামনে মায়ের চরণে উৎসর্গ করে কাটা হবে এক সরল নির্দোষ নিষ্পাপ পবিত্র প্রাণীকে। তাই এই খাঁড়া। আর আগে বলি হয়নি তাই খাঁড়াও ছিল না। এই বছর বলি হবে তাই খাঁড়া কিনতে এসেছিলাম এখানে। আজ শনিবার, মায়ের বার, তাই আজ মায়ের বারে মায়ের নামে খাঁড়া কিনতে এসেছি মা। ইস, একটা অসহায় নিরীহ প্রাণকে জলজান্ত কেটে ফেলবেন আপনি? না জানি তার কত কষ্ট হবে মরবার সময়। বাঁকা হাসিতে মনে মনে ভাবে আদিনাথ, আর কয়েকদিনের মধ্যেই এই ভয়ঙ্কর স্বাদ তুই নিজেই পাবি। তখন এর উত্তর তুই নিজেই পেয়ে যাবি। মুখে বলে, এমন করে বলতে নেই মা, ও যে মায়ের চরণে মানত করা প্রাণ।
তার নামে তার চরণে বলি দিলে তার মোক্ষ লাভ হয়। মৃত্যুর পর সে স্বর্গলোকে ভগবানের সাথে একসাথে বাস করে। মা, এসব কথা ভালো লাগে না মণিমালার। ও বিশ্বাস করে না এইসব পাগলের প্রলাপকে। কাউকে বলি দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না, সে এদেরকে কি করে বোঝাবে? মণিমালা, তুই কি বাসের জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ। বাড়ি যাবি তো? হ্যাঁ। কেন? তোকে ভিড় বাসে যেতে হবে না মা, আমি ট্যাক্সি করে দিচ্ছি। এই খাঁড়াটা নিয়ে সোজা যাবি এমএলএ সাহেবের বাড়ি। সেখানে আমার নাম করে খাঁড়াটা দিয়ে ওই গাড়িতেই বাড়ি চলে যাবি, কেমন? মনে মনে ভাবে মণিমালা, যতটা খারাপ ভেবেছিলাম ততটা ননিনি। যাক, একদিন একটু সুখ করে বাড়ি পৌঁছানো যাবে। আর্থিক অনটনে দিশেহারা বাবা সদ্যই তার সাধের মারুতি অল্টোটা বিক্রি করে দিয়েছেন। তারপর ওই ভিড় বাসে আর গাদাগাদি করে যেতে ভালো লাগে না ওর। এই বছর সময়টা সত্যি খুব ভালো কাটছে ওর। এই বছরই প্রথম ওর বাবা এত ধুমধাম করে জন্মদিন পালন করছে। স্কুলের সব বন্ধুদের নিমন্ত্রণ করেছে ও। শুধু তাই নয়, যা চাইছে তাই পাচ্ছে ও। বাবা দিচ্ছে ল্যাপটপ, মা দিচ্ছে মোবাইল, বন্ধুরা তো বাকিই আছে। গাড়িটা এমএলএ রতনবাবুর বাড়ির সামনে দাঁড়ালো। ভিতরে ঢুকতে গেলে সিকিউরিটি আটকে দিল ওকে। ও যখন আদিনাথের কথা বলল তখন, ও তুমি গুরুদেবের মেয়ে বলে সরে দাঁড়ালো। ভিতরে ঢুকে কাউকে ডাকতে গিয়ে সামনে হঠাৎ একজন সুন্দরী অভিজাত মহিলাকে দেখে মণিমালা থমকে দাঁড়ালো। কিন্তু মহিলা আশ্চর্য হলো না ওকে দেখে। আরে মণিমালা না বলেই জড়িয়ে ধরল। মণিমালা খানিক চমকে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি চেনেন আমাকে আন্টি? আমি হলাম তোমার কাবেরী আন্টি, দেবের মা। তোমারও মায়েরই মতো। জিভ কেটে সরি বলে প্রণাম করল মণিমালা। জিজ্ঞেস করল, আপনি আমাকে চিনলেন কি করে আন্টি? দেবের মোবাইল গ্যালারিতে ঢুকলে তোমার ছবি ছাড়া তো আর কিচ্ছু দেখাই যায় না গো। মণিমালা লজ্জায় মাথা হেঁট করল। আরে আরে, আমার মেয়েটা নিজের মাকে এত লজ্জা পাচ্ছে কেন? হে বাবা, এত সুন্দর মুখটা লজ্জায় কেমন লাল হয়ে গেছে দেখো। না, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। সত্যি সত্যি আমার বৌমা একেবারে পরমা সুন্দরী কন্যা। ওর কপালে একটা চুম্বন করে বললে, দাঁড়াও, তোমার জন্য জল আর মিষ্টি নিয়ে আসি। আর তোমার বয়ফ্রেন্ডকে বলি গিয়ে যে ওর আদরের লোক এসে গেছে। মণিমালা চোখ বড় বড় করে লজ্জায় মাটিতে মিশে যায়। হো হো করে হাসতে হাসতে কাবেরী ছেলেকে ডাকতে ঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে দেব এসে হাজির হয়। এই যে সুন্দরী, আমার মাথাটি চিবিয়ে হচ্ছিল না, এবার আমার মায়ের মাথাটাও চিবোতে এসেছ? বারে, আমি তো এই খাড়াটাকে দিতে এলাম। মনির হাতে অত বড় খাড়া দেখে অবাক হয়ে দেব বলে, এই খাড়া দিয়ে কি হবে? মনি বলে, তোমার মাথা কাটা হবে। দেব বলে, তোমাকে বলি দিয়ে দেব তার আগে, দেখবে? ইস, শখ কত! নিজের বউকে নিজেই কাটবে, তার আগে 498 করে দেব না? বলে উঠে দুষ্টু মণিমালা। কি 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 বললে? শুনতে পেলাম না, বলো বলো, আরেকবার বলো শুনি। কি বললে তুমি আমাকে? মণিমালা বলে, আরে এটা কোথায় রাখবো সেটা আগে বলো। ততক্ষণে কাবেরী আন্টি জল আর মিষ্টি নিয়ে চলে এসেছে। কি কথা হলো কপত কপতি মিলে? নিজেদের বিয়ের প্ল্যানিং নাকি? আন্টি প্লিজ চুপ করো না বলেই লাজুকভাবে দেবের দিকে তাকায়। মা প্লিজ প্লিজ ওই পাগলিটাকে বিয়ে করতে বলো না আমাকে প্লিজ, তার থেকে আমি মেন্টাল হসপিটালে চলে যাচ্ছি, সেও ভালো বলে ওঠে দেব। মণিমালা দৌড়ে গিয়ে চুলের মুঠিটা ধরে নাড়িয়ে দেয়। পাল্টা দেব ওর হেয়ার ব্যান্ড টেনে ওর কোমর পর্যন্ত এক ঢাল সিল্কি চুল ছাড়িয়ে দেয়। মণিমালা রাগে ফুঁসতে থাকে। উমা, তোমার কত চুল গো, বেঁধে রেখেছিলে কেন? এখনকার মেয়েরা তো চুল খুলে রাখে মা, কত সুন্দর চুল তোর, বলে কাবেরী আন্টি। মায়ের গুরুদেব বলেছেন আমার মানত হবার দিন আমি চুল খুলতে পারবো কাকিমা, ওই দিন তোমাদের এখানেই তো সব হবে। ও, মানসিক করার জন্য? তাই বল। নে নে, মিষ্টি আর জলটুকু খেয়ে নে তো।
আমার হাতে নাড়ুটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। তোর বর তো আবার এই খাবারটার পোকা, দেখি তোর কেমন লাগে। কাকিমা প্লিজ তুমি ওকে আমার বর বর বলো না তো বারবার, এখনো আমার বর হয়নি বুঝলে। তাছাড়া ওর থেকে ভালো ছেলে পেলে ওকে বিয়ে করতে আমার বয়েই গেছে। এইসবের মধ্যে ভাবী শাশুড়ির অনুরোধে ভাবী শ্বশুরালয়ে কবজি ডুবিয়ে মাংস ভাত খেয়ে আন্টির সাথে এবং তার ছেলের সাথে খুনসুটি করে শেষে দেবের গাড়িতে করে বাড়ির দিকে রওনা হলো মণিমালা। যাবার সময় সরল মেয়েটি জানতেও পারল না যে বাড়ি থেকে সে আজ জীবনের সব থেকে বড় আনন্দটি পেল, একদিন সেই বাড়ি যে ওকে জীবনের সব থেকে বড় যন্ত্রণা উপহার দেবার জন্য নিঃশব্দে প্রহর গুনছে। আজ রবিবার, স্কুল ছুটি, তবে আজ দিনটা ওর কাছে খুব স্পেশাল। ছুটির অন্য এক স্বাদ ধরা দিচ্ছে আজ ওর জীবনে। সকাল থেকে পাড়ার দাদারা এসে চারদিকে বেলুনে বেলুন 6 লাভ করে দিয়ে গেছে। মেন গেট থেকে ভিতর ঘর পর্যন্ত নানা রকমারি কাপড়ে কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে চারিদিক। ওরই নিজে হাতে আঁকা নানা রকম ছবিতে ছবিতে ভরিয়ে দেওয়া হয়েছে প্রতিটি ঘরের দেওয়াল। সকাল থেকেই দেব এসে হাত লাগিয়েছে তার ভাবী বধূর জন্মদিনের মাত্রা বাড়াতে। ওকে এখানে সবাই চেনে মণিমালার বন্ধু হিসেবে। কেউ জানে না আসলে মণির সঙ্গে ওর সম্পর্কটা কতটা প্রাণের। শুধু মধ্যে মধ্যেই সুন্দরী ভাবী বধূটিকে নিজের অধিকারের প্রমাণ দিতে গিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যেন। ঘরের এ কোণে ও কোণে বন্ধুরা তাই কপত কপতির উষ্ণ ওষ্ঠবন্ধন আর বাহুবন্ধনের অভিসারেই মাঝে মাঝেই গিয়ে রণভঙ্গ ঘটাচ্ছে আর হা হা হি করে বিচিত্র দৌড় লাগাচ্ছে। এটাতে এরা বেশ মনোরঞ্জনের উপায় হিসেবে পেয়েছেন। ধীরে ধীরে সকাল গড়িয়ে দুপুর হলো। ওরা দুজনে পাশাপাশি বসে শুধু খেলো তাই নয়, কখনো মণিমালা দেবের এঁটো খাবার খেলো, তো কখনো দেব মণিমালার ঠোঁট থেকে অর্ধচর্বিত মাংস টেনে টেনে খেতে লাগলো। ওদের এই আদি অকৃত্রিম অতি গভীর প্রেম আবেগের অতিসাহ্যে যেন একটু বেশি বাঁধনহারা হয়ে বেরিয়ে আসতে চাইছে বারে বারে, যা সকলের কাছে না হলেও কারোর কারোর কাছে দৃষ্টিকটু তো বটেই। এখন রাত 12টা। মণিমালা একটি একটি করে তার উপহারগুলিকে নিয়ে দেখছে। মা, বাবা, মাসি, পিসি, আত্মীয়, বন্ধু বান্ধব, প্রতিবেশী, গৃহশিক্ষক, স্কুল টিচার, কাকা, জ্যাঠা, বেস্ট ফ্রেন্ড, সবগুলি ভালো। তবে দেবের দেওয়া ঘড়িটা যেন সবচেয়ে ভালো। ঘড়িটা ডায়ালগ অ্যালার্ম দেওয়া। রোজ রাত 12টা বাজলে রোবোটিক ভয়েস দিয়ে গুড নাইট মণিমালা বলে ওকে একই সাথে ঘুমিয়ে পড়তে বলেছে। আবার দেবের কথা স্মরণ করিয়েও দিচ্ছে। মণিমালা অনেকক্ষণ ধরে ঘড়িটা হাতে নিয়ে দেবের কথা ভেবেছে। ওর আজকাল দেবের কথা ভাবতে খুব খুব ভালো লাগে। কেন কে জানে, ওর মনে হচ্ছে কবে ও সব কিছু ছেড়ে যে দেবের কাছে যাবে, কবে যে ওরা স্বামী স্ত্রী হিসেবে সমাজে ঘুরে বেড়াবে, কবে দেব ওর আর ওরই হয়ে যাবে, কবে আরও 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 নিবিড়ভাবে নিশি যাপন করবে ওরা দুজনে, কবে ওরা দুই শরীর নিয়ে এক আত্মায় পরিণত হবে যুগলে, কবে কবে কবে। শরীরে ক্লান্তি, মনে খিদে আর দু চোখ ভরা স্বপ্ন নিয়ে দেবের কল্পনায় নিমগ্ন রাজকুমারী মণিমালা ধীরে ধীরে রাতপরীদের হাত ধরে ঘুমের দেশে হারিয়ে যায় প্রশান্তির নিদ্রা।